পয়লা জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের বিধান কার্যকর হওয়ার মধ্য দিয়ে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নতুন প্রত্যাশার দ্বার খুলেছে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ ৩১শে ডিসেম্বর ২০২৫-এ শেষ হওয়ার পর স্বাভাবিকভাবে অষ্টম বেতন কমিশনকে ঘিরে বেতন বৃদ্ধি, ফিটমেন্ট ফ্যাক্টর এবং বকেয়া পরিশোধ এই তিনটি বিষয় কেন্দ্রে উঠে এসেছে। ভারতে সাধারণত প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়। সেই রীতি অনুসরণ করে কেন্দ্র সরকার আগেই জানিয়েছিল যে অষ্টম বেতন কমিশনের সুপারিশ ১/১/২০২৬ থেকে কার্যকর হবে। গত অক্টোবরে মন্ত্রিসভা কমিশনের টার্মস অফ রেফারেন্স ঘোষণা করে সেই ইঙ্গিতই পুনর্ব্যক্ত করে। ফলে নীতিগত স্তরে সরকারের অবস্থান স্পষ্ট, বেতন সংস্কারে দেরি নয়, বরং ধারাবাহিকতা বজায় রাখা। অষ্টম বেতন কমিশন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে। এই গুণকের ওপরই নির্ভর করে কর্মচারী ও পেনশনভোগীদের নতুন মূল বেতন। সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭, যা তৎকালীন সময়ে মুদ্রাস্ফীতি এবং রাজস্ব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলিতে জীবনযাত্রার ব্যয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবং স্বাস্থ্য ও শিক্ষার খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। অর্থনীতিবিদদের মতে এই বাস্তবতা বিবেচনায় রেখে অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যদিও সরকার এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত দেয়নি। নিয়ম অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘোষণার আগে পর্যন্ত জানুয়ারি ২০২৬ থেকে বকেয়া হিসাব জমতে থাকবে। কমিশনের চূড়ান্ত সুপারিশ কার্যকর হলে সেই বকেয়া এককালীনভাবে মেটানো হতে পারে। এই বকেয়া পরিশোধ একদিকে যেমন কর্মচারীদের হাতে অতিরিক্ত নগদ অর্থ দেবে, তেমনি অন্যদিকে অর্থনীতিতে ভোক্তা ব্যয় বাড়িয়ে স্বল্প মেয়াদে চাহিদা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তবে সরকারের জন্য এটি আর্থিক চাপও সৃষ্টি করতে পারে। সেই কারণেই বকেয়া হিসাবে জটিলতা এড়াতে সরকার তুলনামূলকভাবে আগাম সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। অষ্টম বেতন কমিশনের আওতায় মোট ১৮টি স্তরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী অন্তর্ভুক্ত। এর ফলে নিচু স্তরের কর্মচারীদের পাশাপাশি ক্যাবিনেট সচিবের মতো শীর্ষ কর্মকর্তারাও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। তবে এতে উচ্চ ও নিম্ন স্তরের আয়ের ব্যবধান আরও বাড়তে পারে বলে মত সমালোচকদের। অন্যদিকে সরকারের যুক্তি, দায়িত্ব ও প্রশাসনিক চাপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে এই কাঠামো। অষ্টম বেতন কমিশন ঘিরে দাবি সামনে এসেছে ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারীদেরও। রাজ্যে সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ নির্ধারিত হলেও সব সুপারিশ এখনো সম্পূর্ণভাবে কার্যকর হয়নি বলে কর্মচারী সংগঠনগুলির অভিযোগ। ফলে এবার কেন্দ্রীয় কর্মচারীদের মতোই হুবহু অষ্টম বেতন কমিশন কার্যকর করার দাবিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছেন তারা। ছিল যে আমাদের সরকার যেন, এই বর্তমান সরকার যেন আমাদের কর্মচারীদের জন্য অন্তত একটা পূর্ণাঙ্গ পে কমিশন গঠন করেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে কমিশন, অষ্টম পে কমিশন গঠিত হয়েছে গত ৩রা নভেম্বর, ৩ সদস্য বিশিষ্ট সেই পে কমিশন রিপোর্ট পেশের পর রাজ্যের কর্মচারীদের জন্য পে কমিশন গঠন করার ওনারা সিদ্ধান্ত নেন। এই পরিস্থিতি রাজ্য সরকারের আর্থিক সক্ষমতা ও কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের প্রশ্নকে সামনে আনছে নতুন করে। কাছে এটা সাবমিট মানে 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা যে ডিফারেন্স অফ ডিএ এবং আগামী দিনের এই পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করা হয়েছে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। সব মিলিয়ে অষ্টম বেতন কমিশন শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, যেখানে কেন্দ্র ও রাজ্যের আর্থিক ভারসাম্য, কর্মচারীদের জীবনমান এবং সামগ্রিক অর্থনীতির উপর সরাসরি প্রভাব জড়িয়ে রয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ফিটমেন্ট ফ্যাক্টর কতটা বাড়ে এবং সরকার কিভাবে বকেয়া পরিশোধের রূপরেখা তৈরি করে তার উপরে নির্ভর করবে এই বেতন কমিশনের প্রকৃত প্রভাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।